ফুড এবং কনজিউমার গুডস ইন্ডাস্ট্রিতে প্যাকেজিংয়ের গুরুত্ব তো আমরা সবাই জানি। আর এখানেই চলে আসে FSSC 22000 সার্টিফিকেশনের কথা। আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে একটা শক্তিশালী কমপ্লায়েন্স সিস্টেম বানানো যায়, যেটা শুধু পণ্যকেই নয় বরং একটা ব্র্যান্ডের সুনামকেও রক্ষা করে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, যে কোনো ব্র্যান্ডের জন্য সবচেয়ে বড় ঝুঁকি কোনটা, যা কিনা প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়? এটা এমন একটা জিনিস যা পণ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমরা হয়তো ততটা গুরুত্ব দেই না। উত্তরটা হলো পণ্যের প্যাকেজিং। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। যে প্যাকেজিংটা বানানোই হয়েছে পণ্যকে বাইরের জগৎ থেকে বাঁচানোর জন্য, সেটাই হয়ে উঠতে পারে ঝুঁকির সবচেয়ে বড় উৎস। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। একবার ভাবুন তো, প্যাকেজিং যদি ঠিকঠাক না হয় তাহলে এর পরিণতি কতটা গুরুতর হতে পারে। যেমনটা এখানে দেখছেন, কোম্পানির উপর ব্যয়বহুল প্রোডাক্ট রিকলের বোঝা চাপতে পারে, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা আইনি পদক্ষেপ নিতে পারে, আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো ক্রেতার আস্থা হারানো। একটা সঠিক প্যাকেজিং কমপ্লায়েন্স সিস্টেম কিন্তু এই সবকিছু থেকেই আমাদের বাঁচায় আর সার্টিফিকেশন পারফরম্যান্সকেও অনেক উন্নত করে তোলে। একটা শক্তিশালী কমপ্লায়েন্স সিস্টেম কিন্তু মূলত 3টে পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। আমরা প্রথমটা দিয়ে শুরু করব, আইনি ভিত্তি বা লিগ্যাল ফাউন্ডেশন। এটাই হলো সেই বেস যার ওপর বাকি সব কিছু তৈরি হবে। এর আসল উদ্দেশ্য হলো এটা নিশ্চিত করা যে প্যাকেজিংটা আইনত নিরাপদ এবং যে কাজের জন্য বানানো হয়েছে তার জন্য একদম ফিট। তো এই আইনি সম্মতি বা লিগ্যাল কমপ্লায়েন্স জিনিসটা আসলে কি? এটা হলো একটা ডকুমেন্টেড প্রসেস, মানে একটা লিখিত প্রক্রিয়া। এর মাধ্যমে এটা কনফার্ম করা হয় যে প্যাকেজিংয়ের প্রত্যেকটা উপাদান যে দেশে তৈরি হচ্ছে এবং যেখানে বিক্রি হবে সেখানকার সমস্ত আইনকানুন ঠিকঠাক মেনে চলছে। এটা কিন্তু কোনো সাধারণ চেকলিস্ট নয়, বরং একটা পুরো সিস্টেম্যাটিক ব্যাপার। তাহলে এই আইনি সম্মতি কিভাবে মেনে চলা সম্ভব? দেখুন, এখানে 4টে খুব কার্যকরী ধাপের কথা বলা হয়েছে। প্রথমে আপনার প্রোডাক্ট যেখানে যেখানে যাবে সেই অনুযায়ী সব আইনকানুন খুঁজে বের করতে হবে। এরপর সাপ্লায়ার্সদের কাছ থেকে ডিক্লারেশন অফ কমপ্লায়েন্স বা ডিওসি আর টেস্ট রিপোর্টের মতো জরুরি সব ডকুমেন্ট জোগাড় করতে হবে। 3 নম্বর ধাপে এই পুরো প্রসেসটা চালানোর জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বা এসওপি বানাতে হবে। আর সবশেষে নিয়মিত সবকিছু ভেরিফাই করতে হবে এবং আইনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। অডিটের সময় সাধারণত কী ধরনের ভুল ধরা পড়ে, এই স্লাইডটা কিন্তু খুব কাজের। যেমন সাপ্লায়ারের ডিওসি না থাকা বা সেটার মেয়াদ শেষ হয়ে যাওয়া, এটা একটা খুব কমন সমস্যা। এর সমাধান হলো প্রতি বছর নতুন করে ডকুমেন্টেশন চেয়ে নেওয়া। ঠিক একইভাবে অন্য দেশের নিয়ম না জানা বা প্যাকেজিংয়ের ছোট ছোট উপাদান, যেমন ধরুন কালি বা আঠা, এগুলোর কমপ্লায়েন্সের প্রমাণ না রাখাও কিন্তু বড় ভুল হিসাবে ধরা হয়। চলুন এবার দ্বিতীয় স্তম্ভে যাওয়া যাক। এই স্তম্ভটা হলো উপকরণের ঝুঁকি ব্যবস্থাপনা বা ম্যাটেরিয়াল হ্যাজার্ড ম্যানেজমেন্ট। এখানে মূল ফোকাসটা হলো প্যাকেজিং বানাতে যে কাঁচামালগুলো ব্যবহার হচ্ছে সেগুলো ফিজিক্যালি এবং কেমিক্যালি নিরাপদ কিনা তা নিশ্চিত করা। উপকরণে ঝুঁকি ব্যবস্থাপনার মূল লক্ষ্যটাই হলো দূষণ ঠেকানো। এর মানে হলো প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত সব কাঁচামাল থেকে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি, সেটা রাসায়নিক, শারীরিক বা অ্যালার্জেনিক যাই হোক না কেন, সেগুলোকে আগে থেকে চেনা, সেগুলোর মূল্যায়ন করা এবং নিয়ন্ত্রণের জন্য সঠিক ব্যবস্থা নেওয়া। এই ঝুঁকি ব্যবস্থাপনারও কিন্তু একটা সিস্টেম্যাটিক প্রসেস আছে। প্রথমে সব কাঁচামালের একটা লিস্ট বানিয়ে প্রতিটার সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করতে হবে। এরপর এই রিস্ক অ্যাসেসমেন্টকে সাপ্লায়ার অ্যাপ্রুভাল প্রসেসের সাথে জুড়ে দিতে হবে। মানে হাই রিস্ক ম্যাটেরিয়ালের সাপ্লায়ারের জন্য নিয়মকানুন আরও করা হবে। 3 নম্বর ধাপে কাঁচামাল ঢোকার সময়ে ইন্সপেকশনের মতো কন্ট্রোল সিস্টেম রাখতে হবে। আর সবশেষে পুরো প্রসেসটা নিয়মিত রিভিউ করতে হবে। ঝুঁকি ভিত্তিক অ্যাপ্রোচটা বাস্তবে কিভাবে কাজ করে তার একটা দারুণ উদাহরণ কিন্তু এখানে আছে। দেখুন, একটা কম ঝুঁকিপূর্ণ উপকরণের জন্য হয়তো সাপ্লায়ারে দেয়া একটা সাধারণ ডিওসি এই যথেষ্ট, কিন্তু একটা হাই রিস্ক উপকরণের ক্ষেত্রে, যেমন যা সরাসরি খাবারের সংস্পর্শে আসে, তার জন্য আরও কড়া পদক্ষেপ নিতে হবে, যেমন ল্যাব টেস্টিং, সাপ্লায়ারে প্লান্ট অডিট করা বা প্রত্যেকটা ব্যাচের জন্য সার্টিফিকেট অফ অ্যানালিসিস বা সিওএ চাওয়া। তার মানে ঝুঁকির লেভেলটাই ঠিক করে দেবে কন্ট্রোলের লেভেল কেমন হবে।
এই ব্যাপারে অডিটররা প্রায়ই কী ধরনের সমস্যা খুঁজে পান? একটা খুব কমন ভুল হল ঝুঁকি মূল্যায়নের কোনো লিখিত পদ্ধতি না থাকা। আরেকটা বড় সমস্যা হল রিস্ক অ্যাসেসমেন্ট হয়তো করা হয়েছে, কিন্তু সেটাকে সাপ্লায়ার অ্যাপ্রুভেলের সাথে লিঙ্ক করা হয়নি। এর ফলে একজন হাই রিস্ক সাপ্লায়ারও কিন্তু সহজে অ্যাপ্রুভেল পেয়ে যেতে পারে। তাই এই দুটো প্রসেসকে একসাথে জুড়ে দেওয়াই হল এর সঠিক সমাধান। এখন আমরা চলে এসেছি আমাদের শেষ স্তম্ভে, সুরক্ষার জন্য ডিজাইন বা ডিজাইনিং ফর সেফটি। এটা একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, যেখানে প্যাকেজিং বানানোর প্ল্যানিং স্টেজ থেকেই সুরক্ষা আর কমপ্লায়েন্সকে একটা জরুরি অংশ হিসেবে দেখা হয়। মানে সমস্যা হওয়ার পর সমাধান খোঁজার চেয়ে সমস্যা যাতে তৈরিই না হয় সেই ব্যবস্থা করা। প্যাকেজিং ডিজাইন কন্ট্রোলের মূল উদ্দেশ্যটাই হল এমন ভুলগুলো আটকানো যা পণ্যের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এটা একটা ফর্মাল সিস্টেম যা নিশ্চিত করে যে প্যাকেজিং ডিজাইন করার সময়ই আইনকানুন, গ্রাহকের চাহিদা আর পণ্যের সুরক্ষা এই সব দিক মাথায় রাখা হয়েছে। একটা কন্ট্রোল ডিজাইন প্রসেসের জন্য এই 5টা ধাপ কিন্তু দারুণ কাজের। শুরুটা হয় একটা ফর্মাল এসওপি তৈরির মাধ্যমে। এরপর ডিজাইনের জন্য সব ধরনের ইনপুট, যেমন আইনি বা কাস্টমারের চাহিদা, এগুলো নির্দিষ্ট করতে হবে। তৃতীয় এবং খুব জরুরি ধাপটা হল ডিজাইনটা পণ্যের সাথে কতটা মানানসই এবং কোনো কেমিক্যাল রিস্ক আছে কিনা তা খতিয়ে দেখা। এই রিভিউর পরেই আসে ফাইনাল অ্যাপ্রুভালের পালা। আর সবশেষে ডিজাইনে যে কোনো বদল আনার জন্য একটা কন্ট্রোল প্রসেস থাকাটা মাস্ট। ডিজাইন নিয়ে অডিটে কমন ফাইন্ডিংগুলো কি কি? সবচেয়ে বড় ভুল হল ডিজাইন কন্ট্রোলের জন্য কোনো লিখিত পদ্ধতি বা এসওপি না থাকা। তাছাড়া স্পেসিফিকেশন অসম্পূর্ণ থাকা বা ডিজাইনে ছোটখাটো পরিবর্তন আনার সময় নতুন করে রিস্ক অ্যাসেসমেন্ট না করাও একটা গুরুত্বপূর্ণ ভুল। মনে রাখতে হবে, প্রত্যেকটা পরিবর্তনের সাথে নতুন ঝুঁকি আসতে পারে, তাই অ্যাসেসমেন্টটা জরুরি। তো আমরা 3টে পিলার, আইনি ভিত্তি, উপকরণের ঝুঁকি আর নিরাপদ ডিজাইন আলাদা করে দেখলাম। এখন সময় হয়েছে এই 3টেকে একসাথে মিলিয়ে একটা সম্পূর্ণ ও শক্তিশালী কমপ্লায়েন্স সিস্টেম হিসাবে দেখার। এই 3টি স্তম্ভ কিন্তু আলাদা কিছু নয়, বরং একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার একটা চমৎকার সারসংক্ষেপ। এটা একটা রোড ম্যাপের মতো, যা দেখাচ্ছে কিভাবে এই 3টে স্তম্ভকে একসাথে কাজে লাগানো যায়। প্রত্যেকটা স্তম্ভের জন্য 3টে করে ধাপ আছে: সিস্টেম তৈরি করা, সেটাকে যাচাই ও রক্ষণাবেক্ষণ করা, এবং সুরেকে উন্নতি করা। যেমন আইনি স্তম্ভের জন্য একটা এসওপি বানাতে হবে, সাপ্লায়ারের ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, আর নতুন আইনকানুন সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে। এই পুরো কাঠামোটা একটা জীবন্ত সিস্টেমের মতো, যা সময়ের সাথে সাথে আরও উন্নত হতে থাকে। শেষ করার আগে একটা ফাইনাল প্রশ্ন, যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম তারই একটা অন্য রূপ। ভাবুন তো, আপনার প্রতিষ্ঠানের প্যাকেজিংটা কি ব্র্যান্ডের জন্য একটা সুরক্ষা কবচ, একটা অ্যাসেট, নাকি এটা একটা নীরব ঝুঁকি, একটা লায়াবিলিটি, যা যে কোনো মুহূর্তে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে? উত্তরটা কিন্তু আপনার কমপ্লায়েন্স সিস্টেমের মধ্যেই লুকিয়ে আছে।